আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা হতেছে আগামীকাল, তোমাদের রবিবার। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার গণিত সাবজেক্টের উপর পরীক্ষা হবে। তো সেই বিষয়ে আজকে আমি গতকাল তোমাদের একটি নমুনা প্রশ্ন দিয়েছিলাম। সেখানে অনেকগুলো প্রশ্ন, কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে সেই অধ্যায়ের বিষয়ে একটু ভিডিও দিয়েছিলাম। আজকে আমি সেই প্রশ্নটির উপর যতগুলো প্রশ্ন দিয়েছি তার উপর আমি কিছু কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাবো আজকে। তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো করাচ্ছি না, আমি শুধু তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নগুলো করাবো। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, আমার বাছাইকৃত প্রশ্ন, আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমরা এখানে 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে অঙ্কগুলো তোমাদের থাকবে, সেই কয়েকটি 2 নম্বরের অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে 4টি অঙ্ক দিয়েছি। এই 4টির মধ্যে আমি তোমাদেরকে 2টি অঙ্ক বুঝিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছ 2 নম্বর অঙ্ক এখানে বলা আছে, দেখো যে 2 নম্বর অঙ্কে বলা আছে এখানে দাদা ও নাতনির বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। দাদার বয়স হচ্ছে নাতনির বয়সের 5 গুণ। কি বলছে? নাতনির বয়সের 5 গুণ। আচ্ছা, এখানে দেখো একটু ব্যতিক্রম হয়েছে। যে ব্যতিক্রম বলতে কোনো কিছু না, 2 নম্বরের এখানে আমি এক্সট্রা চিহ্ন দিয়ে করতেছি। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি এগুলো করতেছি। 2 নম্বরের যে তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে, তাহলে আমরা লিখতে পারি নাতনির বয়স এখানে বের করতে বলছে। তাহলে আমরা লিখব যে দাদার বয়স সমান নাতনির নাতির ও নাতির নাতির দাদার বয়স সমান নাতির বয়সের 5 গুণ। নাতির বয়স সমান নাতির বয়সের 1 গুণ। তাহলে মোট কত গুণ হইতেছে, তাহলে এখানে আমরা যোগ করে দিতে পারি। লিখতে পারি যে মোট কত গুণ? 6 গুণ। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা করব, যেহেতু এখানে বলছে কি নাতনির বয়স কত। আচ্ছা, নাতনির বয়স হচ্ছে 1 আর দাদার বয়স হচ্ছে 5। তাহলে এখানে নাতনির বয়স বের করতে বলছে। তাহলে নাতির বয়স সমান মোট বয়স হচ্ছে কত? মোট বয়স হচ্ছে 90। মোট বয়স হচ্ছে কত? 90। মোট কত গুণ বেড়েছে? 6। কার বয়স বের করতেছি? নাতনির বয়স হচ্ছে কয় গুণ? 1 গুণ। তাহলে 1 বের করলে কি করতে হবে? ভাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এত বছর। এখন যদি এটাকে আমরা ভাগ করে দেই, এটাকে ভাগ করলে দেখো কত হয়? 9 শূন্য। তাহলে 6কে 6 বিয়োগ করলে হয় কত? 3। এই শূন্য নামাইলাম। 3 6 18, 4 6 24, 5 6 30, 5 6 30 বিয়োগ করলে 0। তাহলে 15 বছর। তাহলে কত পেলাম? 15 বছর, তাই না? এখন আমরা নাতনির বয়স পাচ্ছি। এখন বলছে দাদার বয়স কত। কি বলছে? যে দাদার বয়স কত হবে এটা বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে ক নম্বর। তাহলে খ নম্বর প্রশ্ন এখন আমরা করব, যে দাদার বয়স কত এটা বের করতে বলছে। দাদার বয়স, তাহলে নাতনির বয়স হচ্ছে কয় গুণ? 5 গুণ। তাহলে আমরা লিখতে পারবি যে ক হতে পাই কি পাচ্ছি আমরা? যে নাতির বয়স 15 বছর। এবার লিখতে পারি দাদার
বয়স সমান কার বয়সের 5 গুণ? নাতনির বয়স। তাহলে নাতির বয়স, তাহলে নাতির বয়স হচ্ছে 15, কয় গুণ? 5 গুণ। বেশি বের করলে কি করি? গুণ করি। এত বছর। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? তাহলে গুণ করলে হচ্ছে 5 5 25, 5 হাতে হচ্ছে 2, 5 একে 5, 2 7, 75 বছর। তাহলে আমরা দাদার বয়স পেলাম কত? দাদার বয়স পেলাম 75 বছর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার বলছে, প্রশ্ন বলছে যে 5 বছর পর, দেখো এখানে প্রশ্ন বলছে 5 বছর পর দাদা ও নাতনির বয়সের সমষ্টি কত? তার মানে হচ্ছে সমষ্টি মানে হচ্ছে কি? যোগ। তাহলে 5 বছর পর দাদার বয়স কত হচ্ছে, তার 5 বছর পর নাতনির বয়স কত হইতেছে সেটা আগে আমরা বের করে নেব, তারপর দুইজনেরটা কী করে দেবো? যোগ করে দেবো। তাহলে আমরা এভাবে লিখব যে গ নম্বর প্রশ্ন, যে 5 বছর পর নাতির, যে কোনো একটা আগে লিখলে হবে, নাতির বয়স। তাহলে আগে বয়স চলতেছে কত? 15, 15 যোগ হচ্ছে 5, এত বছর। কত হইতেছে? 20 বছর। আচ্ছা, এরপর দেখো দাদার বয়স, যে 5 বছর পর দাদার বয়স, বর্তমান দাদার বয়স চলতেছে কত? 75 বছর। 75 যোগ 5, এত বছর। তাহলে হচ্ছে কত? 5 5 10 0, হাতে হচ্ছে কত? হাতে হচ্ছে 1, 8, 80 বছর। তাহলে আমরা পেলাম কত? 80 বছর। এখন এই 80 বছর বেরালো, 5 বছর পর দাদার বয়স, 5 বছর পর নাতির বয়স বেরোলো 20। এখন বলছে প্রশ্ন এখানে বলছে 5 বছর পর দাদা ও নাতির বয়সের সমষ্টি কত? নাতির বয়সের সমষ্টি কত? তাহলে সমষ্টি বের করতে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 5 বছর পর দাদা ও নাতির বয়স, তাহলে হচ্ছে 20 যোগ হচ্ছে 80। তাহলে দুইজনের বয়স হচ্ছে কত? 100 বছর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো আমরা এখান থেকে একটা অঙ্ক করব, সবগুলো অঙ্ক করব না আমি, কিন্তু তোমাদের জাস্ট খালি একটু করে অঙ্ক করে দেখাবো। এখানে আর কোনটা করব কও দেখি। এখন যদি আমরা মিনার অঙ্ক, না, আচ্ছা কোনটা করব? আচ্ছা আচ্ছা মিনার অঙ্কটাই করি। আচ্ছা, এখানে মিনার অঙ্কটা দেখো, তোমরা করবা কিন্তু, অবশ্যই তোমরা করবা। আচ্ছা, মিনার অঙ্ক এখানে কি বলছে দেখো তো, মিনার অঙ্ক কি বলছে সেটাই আমরা এখন দেখব। মিনার অঙ্ক বলছে, পেজটা একটু উল্টাই নেই, 4টা অঙ্ক আছে, আমি মিনার অঙ্কটা করছি তোমাদেরকে। আচ্ছা, মিনার অঙ্ক বলছে এখানে মিনা 264 টাকা দিয়ে 8টি খাতা ও 6টি কলম কিনল। এখন বলছে কলমের দাম হচ্ছে 12 টাকা হলে, এখন প্রশ্ন বলছে একটি খাতার দাম কত? কি বলছে? যে একটির খাতার দাম কত এটা বের করতে বলছে। আচ্ছা, এখানে কার টাকা দেওয়া আছে? এখানে দেওয়া আছে 6টি খাতা ও 6টি কলমের দাম। কলমের দাম 12 টাকা হলে, মানে একটা কলমের দাম হচ্ছে 12 টাকা, তাহলে বলছে একটি খাতার দাম কত এটা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা 6টি কলমের দাম বের করে নেব। কলমের দাম থেকে আমরা যদি এখান থেকে কলমের দাম, 6টি কলমের দাম যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে খাতার টাকা থাকবে কয়টি? খাতার টাকা থাকবে 8টি খাতার টাকা থাকবে। এরপর 8টি খাতার টাকা থেকে আমরা একটি কলমের টাকা বের করে নেব। তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। তাহলে লিখবো ক নম্বর প্রশ্ন, আমরা লিখবো যে একটি
কলমের দাম, একটি কলমের দাম হচ্ছে 12 টাকা। একটি কলমের দাম, তাহলে কয়টি কলম আছে এখানে? 6টি কলম আছে। তাহলে 6টি কলমের দাম, একের অধিক বের করব যখন, একের বেশি যখন বের করব তখন আমরা গুণ করে দেব। তাহলে 12 গুণন হচ্ছে 6, তাহলে 6 দুগুণ 12, 2 হাতে হচ্ছে 1, 6 6 7, 72 টাকা। তাহলে এখানে প্রশ্ন আমাদেরকে মূলত বলছে একটি খাতার দাম বের করতে বলছে। তাহলে এখানে কার কার দাম? 264 টাকা আছে খাতা এবং হচ্ছে কলমের দাম। তাহলে লিখতে পারি যে 8টি খাতা ও 6টি কলমের দাম কত টাকা? 264 টাকা। 264 টাকা। আচ্ছা, আমরা কার টাকা পাইছি? আমরা 6টি কলমের দাম পাইছি। তাহলে লিখতে পারি 6টি কলমের দাম কত পাইছি? 72 টাকা। আচ্ছা, কলমের টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কার টাকা থাকবে? 8টি খাতার টাকা। তাহলে 8টি খাতার দাম বিয়োগ করে দেব। বিয়োগ 8টি খাতার দাম, তাহলে 8টি খাতার দাম কত হচ্ছে দেখো। তাহলে 2 আছে 4 করতে হচ্ছে কত? 2, 7 আছে 16 করতে, 7 8 9 10 11 12 13 14 15 16, 9 হাতে 1 1, এত টাকা। এখন বলছে একটি খাতার দাম কত? তাহলে সুতরাং একটি খাতার দাম 1 বের করলে অবশ্যই আমরা কি করব? ভাগ করব। তাহলে 92 ভাগ হচ্ছে 8। এখানে আমি ভাগটা দেখে দিচ্ছি। তাহলে ভাগ হচ্ছে 8 দিয়ে যদি 92কে ভাগ করি, 3 8 24, তাহলে 8 দুগুণ 16, বিয়োগ করলে কত হয়? 3 এই 2, 4 8 32, তাহলে কত বললাম? 24 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো এর পরের যে অঙ্কটা বলছে, এখানে প্রশ্ন বলছে 15টি খাতা কিনতে কত টাকা লাগবে? 15টি খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে একটি খাতা কিনতে লাগে কত? 24 টাকা। 15টি খাতা কিনতে কত টাকা লাগবে এটা বের করতে। তাহলে খ নম্বর প্রশ্ন বলছে, তাহলে আমরা লিখব যে ক হতে পাই একটি খাতার দাম 24 টাকা। একটি খাতার দাম হচ্ছে 24 টাকা। 15টি খাতা, তাহলে 15টি খাতার দাম একের অধিক বের করলে গুণ করতে হয়। তাহলে 24 গুণন হচ্ছে 15, তাহলে গুণ করলে কত হয়? তাহলে গুণ করতে হচ্ছে কত? তাহলে 24কে 15 দিয়ে গুণ করি, 4 5 20 0, 5 থেকে 5 5 গুণ 10, 10 11 12, 1 ঘর 0, 4 2 0, 4 2 6 3, 60। তাহলে আমরা পেলাম যে 15টি খাতার দাম আমরা 60 টাকা পেলাম, 360 টাকা। এর পরের প্রশ্ন বলছে দেখো, এর পরের প্রশ্ন বলছে যে 8টি খাতা ও 6টি কলমের দামের পার্থক্য কত? তাহলে 8টি খাতার দামও পাইছি আমরা, 6টি কলমের দামও পাইছি। এখন বলছে পার্থক্য কত? তাহলে পার্থক্য যদি বিয়োগ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট এটা দেখে দিলাম তোমাদেরকে। তাহলে খাতার দাম আমরা পাইছি কত? 8টি খাতার দাম হচ্ছে কত? 192 টাকা। তাহলে লিখতে পারি 8টি খাতা ও 6টি কলমের দামের পার্থক্য। তাহলে 8টি দেখো যে 8টি খাতার দাম হচ্ছে 192 টাকা। এই যে 8টি খাতার দাম হচ্ছে, 8টি খাতার দামে 192 টাকা।
তাহলে 192 বিয়োগ, আর 6টি কলমের দাম হচ্ছে কয়ের মধ্যে বেশি 72 টাকা। কম বেশি বের করলে বা পার্থক্য বের করলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করে দিই, 2 2 মিলে গেলে 0, 7 আছে 9 করতে 7, 8 9 2 ঘর 1 1, 120 টাকা। তাহলে পার্থক্য হচ্ছে 8টি খাতা ও 6টি কলমের দামের পার্থক্য হচ্ছে 20 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এখানে তোমাদের আরও 2টি অঙ্ক আছে ইম্পর্টেন্ট, আমি যেটা নিয়ে নিয়েছি, তোমরা অবশ্যই এই 2টা অঙ্ক করবে। তো আমি এ পর্যন্ত ভিডিওটি রাখছি, এরপরে আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি 2-3 নম্বর অঙ্কগুলো করব। এখান থেকে আমি 3টি অঙ্ক তোমাদের জন্য বেছে নিয়েছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অবশ্যই তোমরা কমন পেতে পারো এখান থেকে। এই 3টা অঙ্ক থেকে তোমরা অবশ্যই কমন পেতে পারো, তাই পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।